আজকের আলোচনায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সেই সঙ্গে যে আলোচনা আমাদের চলছে পঞ্চম অধ্যায়, আজকে দ্বিতীয় পর্ব। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম বাংলায় ছাপাখানার সূচনা বা বাংলাতে ছাপাখানা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, কারা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে ছাপাখানার সূচনাতে আমি তোমাদের শর্ট কোশ্চেনের মাধ্যমে বলে দিয়েছিলাম। তা ছাপাখানার সূচনা কিভাবে হয়েছিল যদি সংক্ষিপ্ত আকারে বলতে হয়, তাহলে আমাদের চীন থেকে ধরতে হবে। প্রথমে ছাপাখানার সূচনা হয়েছিল চীন দেশে। চীন দেশ থেকে আরবিয়ান কান্ট্রি, তারপরে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। সেখানে জার্মানির গুটেনবার্গ, যাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়। এরপরে আমাদের ইউরোপ মহাদেশ থেকেই পর্তুগিজদের হাত ধরে ভারতবর্ষে ছাপাখানার সূচনা হয়। পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে গোয়াতে ছাপাখানার সূচনা করেন 1556 সালে। এরপরে ভারতবর্ষে আগমন হলো পর্তুগিজদের মাধ্যমে। পরে এসেছিল বাংলায় সেই সময়কার যে বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, তার পৃষ্ঠপোষকতায় তার সময় যে সিভিলিয়ান চার্লস উইলকিন্স, তার মাধ্যমে বাংলায় প্রথম ছাপাখানায় প্রতিষ্ঠা হয়। এবং যার জন্য তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। গুটেনবার্গ বলার কারণটা হচ্ছে যে জার্মানির গুটেনবার্গের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। জার্মানির গুটেনবার্গ যেমন জার্মানিতে ছাপাখানা আবিষ্কার করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, ছাপাখানার জগতে একটা নবযুগের সূচনা করেছিলেন, সেইভাবেই চার্লস উইলকিন্স তিনিও বাংলাতে প্রথম ছাপাখানার সূচনা করেন বলেই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়, বাংলার ক্যাস্টন বলা হয়। এরপরে তার সহযোগী যারা ছিলেন পঞ্চানন কর্মকার, তাকে তার যে অক্ষর আবিষ্কার করেন সেটাকে তিনি আধুনিক করেছিলেন, আরো মজবুত করেছিলেন, ছাপাখানার ছাপার উপযুক্ত করেছিলেন। এই বিষয়গুলো লিখতে হবে। সেখানে তাদের যে অক্ষরের মাধ্যমে চার্লস উইলসন যে অক্ষর বা পঞ্চানন কর্মকার যে অক্ষরটাকে তিনি আরো সুসজ্জিত বা ছাপা উপযুক্ত করেন, সেখানে তার মাধ্যমে যে প্রথম বই, বাংলা বই ছাপা হয়েছিল হ্যালেডের ব্যাকরণ বই, এ বেঙ্গল অফ দ্য বেঙ্গল অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইটা। তারপরে এরপরে বাংলার যারা ছাপাখানার সঙ্গে যুক্ত হয়েছিলেন, যেমন গঙ্গা কিশোর ভট্টাচার্য, বিদ্যাসাগর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এছাড়া বাংলায় যারা মিশনারিরা এসেছিলেন, খ্রিস্টান মিশনারিরা, শ্রীরামপুরের মিশনারিরা, তারাও আমাদের বাংলাদেশ ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই সঙ্গে পূর্ববঙ্গে রংপুর, ঢাকাতেও ছাপাখানা প্রতিষ্ঠা হয়েছিল। এইভাবে লিখলেই বাংলায় ছাপাখানার সূচনা, যে 4 নম্বরে যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু লেখা সম্ভব হয়ে যাবে। এরপরে সেখান থেকে যে শর্ট কোশ্চেন গুলো কিছু বাকি ছিল সেগুলো আমি লিখেছি এখানে দ্বিতীয় পর্বতে। যে শর্ট কোশ্চেনটা, যেমন চার্লস উইলকিন্স এর ছাপাখানা সরকারি ছাপাখানায় পরিণত হলে এর নাম হয় অনারেবল কোম্পানিজ প্রেস। যে চার্লস উইলকিন্স অর্থাৎ জন এন্ড্রুজ, এদের যে ছাপাখানা, একটাই ছাপাখানা ছিল এন্ড্রুজ প্রেস, সেটা পরবর্তী সময়ে সরকারি ছাপাখানায় পরিণত হয়েছিল। সরকার ছাপাখানার দায়িত্ব গ্রহণ করেছিল, তখন নাম হয়েছিল অনারেবল কোম্পানি প্রেস, এটা 1781 সালে। তারপরে বোম্বাইতে ছাপাখানার প্রতিষ্ঠা হয় 1764, যদি কত সালে না 1764। মাদ্রাজে 1772 ছাপাখানা প্রতিষ্ঠা হয়। এরপর 1835 সালে চার্লস মেটকাপ ছাপাখানার স্বাধীনতা ঘোষণা করেন। ছাপাখানার স্বাধীনতা কে ঘোষণা করেন? চার্লস মেটকাপ 1835 সালে। তারপরে 4-এ আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর। এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, সংবাদ প্রভাকর পত্রিকার নাম। এটা কত সালে হয়েছিল? 1831 সালে। এই পত্রিকাটা প্রথমে সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হয়েছিল, পরে দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়।
তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্তের 1831 সালে পত্রিকাটি প্রকাশ করেন। প্রথমে সাপ্তাহিক, পরে দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়। এরপরে হচ্ছে যেটা আমরা লাইনোটাইপটা একটু বলেছিলাম, যে লাইনোটাইপ কবে আবিষ্কার হয় এটা একটু জেনে রাখা ভালো। লাইনোটাইপ সুরেশচন্দ্র মজুমদার আবিষ্কার করেছিলেন, অর্থাৎ উন্নত টাইপ একটা ছাপার জগতে একটা নতুন একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। 1835 সালে এটা আবিষ্কার হয়েছিল। লাইনোটাইপ আবিষ্কার হয় 1835, সুরেশচন্দ্র মজুমদার এটা আবিষ্কার করেছিলেন। তারপরে বাংলায় ছাপাখানার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ওয়ারেন হেস্টিংস, যার উদ্যোগে বাংলাতে ছাপাখানার প্রতিষ্ঠা হয়েছিল। তিনি হচ্ছেন বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস। এরপর হচ্ছে হ্যালহেডের বাংলা ব্যাকরণ ছাড়াও চার্লস উইলকিন্স এর অক্ষরে লর্ড কর্নওয়ালিসের কর্নওয়ালিস কোড ছাপা হয়েছিল। চার্লস যে জন অ্যান্ড্রুজের যে ছাপাখানায় এক গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যে বইটা ছাপা হয়েছিল, বাংলা ব্যাকরণ বই, ওই বইটা ছাড়াও লর্ড কর্নওয়ালিসের কর্নওয়ালিস কোড এই চার্লস উইলকিন্স এর অক্ষর দিয়েই ছাপা হয়েছিল। দুটো মনে রাখতে হবে, এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আর কর্নওয়ালিস কোড দুটো ছাপা হয়েছিল। তারপরে হচ্ছে রংপুরের বার্তাবহ যন্ত্র 1847 থেকে, রংপুরের বার্তাবহ যেটা রংপুরে যে ছাপাখানার প্রতিষ্ঠা হয় বার্তাবহ যন্ত্র 1847 সালে ছাপা হয়েছে, প্রতিষ্ঠা হয়েছিল ছাপাখানা। সেখান থেকে যে পত্রিকা প্রকাশ করা হতো সেটা হচ্ছে রংপুর বার্তাবহ পত্রিকা, অর্থাৎ রংপুর প্রেস থেকে রংপুর বার্তাবহ পত্রিকা প্রকাশিত হয়েছিল এই 1847 সাল থেকে। এর প্রথম যে আমরা বললাম ছাপাখানার সূচনা বা ছাপাখানার বিকাশ, এই অংশটা এই শর্ট কোশ্চেন গুলো করলেই হবে। এরপরে পরের যে তোমাদের বইতে যেভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ছাপাখানার সূচনা, তারপর দেখবে লেখা আছে যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, অর্থাৎ ছাপা বই শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করেছিল। ভূমিকা তো অবশ্যই গ্রহণ করেছিল, ছাপা বইয়ের কারণেই আমরা কিন্তু আজ যদি বলি মাতৃভাষায় পড়ার সুযোগ পেয়েছি, না হলে কিন্তু ছাপাখানা না আবিষ্কার হলে কিন্তু এগুলো কখনোই সম্ভব হতো না। এছাড়া ছাপাখানা আবিষ্কারের কারণে অনেক বই ছাপা সম্ভব হয়েছিল, যেগুলো কারণে একটা গণশিক্ষার প্রসার ঘটেছিল। বিভিন্ন শিশু গ্রন্থ থেকে বিভিন্ন ধরনের সাহিত্য, উপন্যাস, বিভিন্ন ধরনের যে ছোটখাটো যে গল্পগুলো, সে ধরনের বইগুলো ছাপা সম্ভব হয়েছিল। সাধারণ মানুষ সেগুলো পড়ার সুযোগ পেয়েছিল, স্বল্প মূল্যে সেগুলো পেয়েছিল। কিন্তু ছাপাখানা না থাকলে কিন্তু না, যতদিন ছিল না ততদিন কিন্তু বইগুলোর সহজলভ্য ছিল না, সহজে বইগুলো কেনা যেত না, বা সেগুলো ভুল ভ্রান্তিও অনেক থাকতো। যার জন্যে ছাপাখানার সঙ্গে যে এটা আছে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এই বিষয়টা আমরা পরের দিন আলোচনা করব, কি ভূমিকা গ্রহণ করেছিল ছাপা বই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। কিন্তু এখানে যে শর্ট কোশ্চেন আছে সেগুলো আজকে বলে দেবো, সেগুলো খাতায় তুলে নেবে। প্রথমে হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মিশনারিরা 1800 খ্রিস্টাব্দে যে মিশন প্রেস প্রতিষ্ঠা করেছিল ছাপা, শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানা প্রতিষ্ঠা করেন। প্রধান উদ্যোক্তা হচ্ছেন উইলিয়াম কেরি। শ্রীরামপুরের মিশনারিরা যে প্রথম যে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামপুর মিশন প্রেস, ওদের যে মিশন সেই মিশনটার নাম হচ্ছে ব্যাপটিস্ট মিশন। সেই মিশন থেকে শ্রীরামপুর মিশন প্রেস এই ছাপাখানার প্রতিষ্ঠা হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন উইলিয়াম কেরি। এছাড়াও আরো দুজন সহযোগী ছিলেন, উইলিয়াম ওয়ার্ড আর মার্সম্যান। এটাও এখানে লিখেছে দেখো, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত, তিনজন, উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, এদের তিনজনকে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তারপরে জশুয়া মার্সম্যান সম্পাদিত পত্রিকা হলো বাংলার প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন, আর সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর, এটা মনে রাখতে হবে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা, এটা হবে মাসিক পত্রিকা থাকতে পারে, সাময়িক পত্রিকা থাকতে পারে, সেটা হবে দিগদর্শন 1818। আর বাংলা ভাষায় সাপ্তাহিক পত্রিকা এটা হবে সমাচার দর্পণ। দুটো পত্রিকায় কিন্তু শ্রীরামপুরের মিশনারিরা প্রকাশ করেছিলেন 1818 সালে। তিনি করেছিলেন মার্সম্যান, পুরো নামটা জশুয়া মার্সম্যান। পরের যেটা আছে, এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ শ্রীরামপুর কলেজ। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ডিগ্রি কলেজ হচ্ছে শ্রীরামপুর কলেজ, যেটা খ্রিস্টান মিশনারিরা শ্রীরামপুরে মিশনারিরা প্রতিষ্ঠা করেন 1818 সালে।
পরে আছে 5 থেকে রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র 1801 গ্রন্থটি প্রকাশিত হয় শ্রীরামপুর মিশন প্রেস থেকে। রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র একটা গ্রন্থ, যেটা 1801 সালে প্রকাশিত হয়েছিল। সেটা কোথা থেকে? না, শ্রীরামপুর মিশনারিদের প্রেস থেকে, যেটা শ্রীরামপুর মিশন প্রেস, সেখান থেকে এটা বইটা ছাপা হয়েছিল। এর 6 যেটা আছে, এই সময় কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা হলো, এছাড়াও মানে শ্রীরামপুরের মিশনারিরা যে পত্রিকাগুলো প্রকাশ করতেন, সেই সঙ্গে অনেক বাঙালিও কিন্তু সেই সময় অনেক পত্রিকা প্রকাশ করতেন। যে পত্রিকাগুলো 6 দাগে আছে দেখবে। এই সময় কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা হলো গঙ্গা কিশোর ভট্টাচার্যের বেঙ্গল গেজেট পত্রিকা। গঙ্গা কিশোর ভট্টাচার্য বাঙালিদের মধ্যে প্রথম মুদ্রাকর বই প্রকাশক এবং ছাপাখানার প্রথম ব্যবসা শুরু করেন। এটা পত্রিকাটা 1818 সালে এটা পত্রিকা প্রকাশ করেন, বেঙ্গল গেজেট। তারপরে রামমোহন সম্পাদিত সংবাদ কৌমুদী, এটা 1821 সালে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা, এটা 1821, দুটোই 21। দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা, আগের অধ্যায় পড়েছ, দ্বিতীয় অধ্যায়, এটা 1843 প্রকাশিত হয়। 7 দাগে আছে প্রথম বাঙালি সাংবাদিক মুদ্রাকর প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। যেটা বলছিলাম, বাঙালিদের মধ্যে প্রথম ছাপাখানার সঙ্গে যুক্ত হয়েছিলেন বা ছাপাখানার ব্যবসা শুরু করেছিলেন, সেটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। প্রথম সাংবাদিক বলা হয়, প্রথম প্রকাশক তাকেই বলা হয়, আর তিনিই ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 8 দাগে আছে 1818 বাঙ্গাল গেজেটি প্রেস কলকাতায় স্থাপন করেন। বাঙ্গাল গেজেটি গঙ্গা কিশোর ভট্টাচার্য এই ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেই ছাপাখানাটার নাম হচ্ছে বাঙ্গাল গেজেটি প্রেস, আর পত্রিকার নাম হচ্ছে বেঙ্গল গেজেট, দুটোই 1818 সালে। আচ্ছা, এরপরে এই ছাপাখানা থেকে প্রথম সচিত্র বাংলা গ্রন্থ ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বইটি ছাপা হয়, যার চিত্রশিল্পী ছিলেন শিল্পী রামচাঁদ রায়। গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপাখানা থেকে প্রথম সচিত্র মানে প্রথম ছবি সহ বই ছাপা হয়েছিল, সেটা হচ্ছে যে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বই। এবং সেই বইতে যিনি ছবি এঁকেছিলেন তার নাম হচ্ছে রামচাঁদ রায়, শিল্পী রামচাঁদ রায়। এখানে আছে দেখো, চিত্রশিল্পী শিল্পী রামচাঁদ রায়। গঙ্গা কিশোর ভট্টাচার্য তার প্রেস থেকে যে বইটি ছাপা হলো ভরতচন্দ্রের অন্নদামঙ্গল, প্রথম সচিত্র বাংলা বই। ঠিক আছে, এরপরে হচ্ছে ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত দুটি সংস্থা হলো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এটা 1817 সালে, ক্যালকাটা স্কুল সোসাইটি, এটা 1818 সালে। ডেভিড হেয়ারের দুটো সংস্থা, যে সংস্থার মাধ্যমে দরিদ্র ছাত্রদের বই বিতরণ করা হতো। এই সংস্থা দুটো 1817, 1818। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আর একটা হচ্ছে ক্যালকাটা স্কুল সোসাইটি, 1818। পরে আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত গ্রন্থ হলো হিতোপদেশ গ্রন্থ। হিতোপদেশ গ্রন্থ কোথা থেকে প্রকাশিত হয়েছিল? না, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে। পরে হচ্ছে বিদ্যাসাগর ও মদন মোহন তর্কলঙ্কার প্রতিষ্ঠিত প্রেসের নাম সংস্কৃত যন্ত্র প্রেস, 1847। বিদ্যাসাগর যে ছাপাখানার প্রতিষ্ঠা করেছিলেন, সেটা তিনি মদন মোহন তর্কলঙ্কারকে নিয়ে প্রতিষ্ঠা, দুজনের যৌথ উদ্যোগের প্রতিষ্ঠা হয়েছিল। ছাপাখানার নামটা হচ্ছে সংস্কৃত যন্ত্র প্রেস, এটা 1847 সালে প্রতিষ্ঠা হয়। পরে 12 দাগের কোশ্চেন, সংস্কৃত যন্ত্র প্রেসে মুদ্রিত প্রথম গ্রন্থ হলো ভরতচন্দ্রের অন্নদামঙ্গল। এখানে দুটো একই ধরনের কোশ্চেন, কিন্তু উত্তর আলাদা আলাদা হবে। প্রথম সচিত্র বাংলা বই যে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল, সেটাও কিন্তু ভরতচন্দ্রের অন্নদামঙ্গল। এখানে তফাৎটা কি? না, গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছাপাখানা থেকে যখন প্রকাশিত হয় ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বইটি, তখন সচিত্র বইতে ছবি ছিল, ছবি সহ প্রকাশিত হয়, যেখানে রামচাঁদ রায় তিনি এই ছবিগুলো এঁকেছিলেন। আর সংস্কৃত যন্ত্র প্রেস বিদ্যাসাগরের ছাপাখানা থেকে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বইটি ছাপা হয়েছিল, সেখানে ছবি ছিল না। ছবি সহ বা চিত্র সহ যদি বলা হয় তাহলে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছাপাখানা থেকে। শুধু যদি বলা হয় যে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বইটি প্রথম কোথা থেকে ছাপা হয়, সেটা কিন্তু বিদ্যাসাগরের ছাপাখানা থেকে। এখানে কিন্তু কোনো ছবি ছিল না।
আচ্ছা, তারপর যে সংস্কৃত যন্ত্র প্রেস 1847 সালে তারা প্রতিষ্ঠা করেছিল। তারপরে সংস্কৃত যন্ত্র প্রেসে মুদ্রিত, এটা যেটা বললাম ভরতচন্দ্রের অন্নদামঙ্গল সংস্কৃত যন্ত্র প্রেস থেকে এই বইটা প্রথম ছাপা হয়। তারপরে বিদ্যাসাগর নিজের বর্ণ পরিচয়, বোধোদয় বা আরো অন্যান্য ব্যবসাদারদের বইগুলো তিনি ছেপেছিলেন। প্রথম ছাপা হয় কিন্তু সংস্কৃত যন্ত্র থেকে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল, এটা মনে রাখবে। পরে আছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় সংস্কৃত যন্ত্র প্রেস থেকে 1855 থেকে। বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় বই এটা লিখেছিলেন সেটা কিন্তু 1855 সালে তার সংস্কৃত যন্ত্র প্রেস থেকেই ছাপা হয়েছিল প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। পরে আছে শিশু শিক্ষা, একটা বাচ্চাদের একটা পড়ার বই। শিশু শিক্ষা একটা গ্রন্থ, যেটার যে কবিতাগুলো দেওয়া আছে, যেমন একটা লেখা আছে পাখি সব করে রব রাতি পোহাইলো, তারপর যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই ধরনের যে কবিতাগুলো দেওয়া আছে শিশু শিক্ষা গ্রন্থে, সেটার আহ, রচয়িতা হচ্ছেন মদন মোহন তর্কালঙ্কার। এটা 1849 সালে লিখেছিলেন তিনি। 1849 সালে এই শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার, যেটাতে পাখি সব করে রব আর গাড়ি ঘোড়া চড়েছে এই ধরনের কবিতাগুলো দেওয়া আছে। 1849 সালে বললাম। পরে কোশ্চেন আছে বিদ্যাসাগর ষাট কি? বিদ্যাসাগর ষাট, বিদ্যাসাগরকে বিদ্যাবণিক কেন বলা হয়, এই ধরনের কোশ্চেন গুলো থাকে। বিদ্যাসাগর ষাট কি? মানে বিদ্যাসাগর তার পূর্ববর্তী স্বরবর্ণ, এখানে স্বরবর্ণ 16টি, ব্যঞ্জন বর্ণ 34টি, মিলিয়ে মোট 50টি বর্ণের পরিবর্তে 12টি স্বরবর্ণ ও 40টি ব্যঞ্জন বর্ণ এর মোট 52টি প্রস্তাব দিয়ে বাংলা বর্ণমালায় যে যথাযথ রূপ দেন তা বাংলা মুদ্রণের ইতিহাসে বিদ্যাসাগর ষাট নামে পরিচিত। অর্থাৎ প্রথমে যে বিদ্যাসাগর যে বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যেটা আবিষ্কার করেছিলেন, লিখেছিলেন, সেটা প্রথমে ছিল 50টা, যেটা সংখ্যাটা ছিল, স্বরবর্ণ ছিল 16টা, ব্যঞ্জন বর্ণ 34টা, মানে সেখানে মোট মিলিয়ে 50টা। কিন্তু পরবর্তী সময়ে তিনি সেটা একটা পরিবর্তন করেছিলেন, যেটা 12টি স্বরবর্ণ, 40টি ব্যঞ্জন বর্ণ, মোট 52টা। এই 52টাকে বর্ণ পরিচয় করা হয়েছিল বাংলার যে বর্ণ। অর্থাৎ বিদ্যাসাগর বর্ণমালার ক্ষেত্রে যে যথাযথ একটা রূপ দিয়েছিল, বর্ণমালার যে একটা সংস্কার করেছিলেন, সেটাকে বিদ্যাসাগর ষাট বলা হয়, এটাও লিখে নেবে। তারপরে আছে আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল গ্রন্থটি কার রচনা? এটা পেরিচাঁদ মিত্রের লেখা, 1858 সালে লিখেছিলেন। বাল্যশিক্ষা রচনা করেন রামসুন্দর বসাক। বাল্যশিক্ষা একটা বই রামসুন্দর বসাক রচনা করেছিলেন। তারপর হচ্ছে বটতলার প্রকাশনা কি? অনেক সময় থাকে বটতলার প্রকাশনা কি। 19 শতকে কলকাতার একটি বিরাট বটগাছকে কেন্দ্র করে চিতপুর, শোভাবাজার, দর্জিপাড়া, শ্যামবাজার, শিয়ালদহ, জোড়াসাঁকো ইত্যাদি জায়গা জুড়ে যে জনরুচি সম্পন্ন প্রকাশনা চলতো তা বটতলার প্রকাশনা নামে পরিচিত। অর্থাৎ বটতলা মানে একটা বিরাট বট গাছকে কেন্দ্র করে ছাপাখানা চলতো বা প্রকাশনা চলতো। এর পাশাপাশি যে জায়গাগুলো, সেই সব জায়গাগুলোই কিন্তু এই বটতলার নামেই প্রকাশ করা হতো। বিভিন্ন ধরনের জনরুচি সম্পন্ন বই প্রকাশ করা হতো, এটাকে বটতলার প্রকাশনা বলা হয়েছে। পরে আছে 19-এর বটতলা সাহিত্যের বিখ্যাত প্রকাশক হলেন, প্রকাশন করা আছে, এটা প্রকাশক হবে, হলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বম্বর দেব। বটতলার প্রকাশকদের মধ্যে উল্লেখযোগ্য যারা সাহিত্যিক ছিলেন, যারা প্রকাশ করতেন, এই দুজন, একজন হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, একজন বিশ্বম্বর দেব। পুরী আছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থ যে নববাবু বিলাস, এই যত বিলাসগুলো এর সঙ্গে যুক্ত থাকে, নববাবু বিলাস, কলিকাতা কমলালয়, নববিবি বিলাস, দ্রুতি বিলাস প্রভৃতি এই ধরনের গ্রন্থগুলো তিনি প্রকাশ করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম প্রদর্শক হলেন বিদ্যাসাগর। আধুনিক বই ব্যবসার প্রদর্শক কাকে বলা হয়? অবশ্যই বিদ্যাসাগরকে বলা হয়। তারপরে বই ব্যবসা ও ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য তাকে, এই যে বিদ্যাবণিক, বিদ্যাসাগরকে বা কাকে কেন বিদ্যাবণিক বলা হয়? বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কেন বলা হয় না, এটা লিখতে হবে যে বই ব্যবসা এবং ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য, বই ব্যবসা এবং ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়। কারণ তিনি বইও লিখতেন, আবার অপরদিকে বই দোকান করেছিলেন, বই ব্যবসা করতেন,
এই দুটো মিলেই তাকে বিদ্যাবণিক বলা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে বিদ্যাসাগরের দুটি বই বিক্রয় কেন্দ্রের নাম। যে দুটো বই বই দোকান করেছিলেন, একটা হচ্ছে সংস্কৃত প্রেস ডিপোজিটারি 1847, আর একটা হচ্ছে কলিকাতা পুস্তকালয় 1885। সংস্কৃত প্রেস ডিপোজিটারি একটা বই দোকান, আর একটা হচ্ছে কলিকাতা পুস্তকালয়, দুটো সাল আলাদা আলাদা আছে। এখানে একটা 1847 সংস্কৃত প্রেস ডিপোজিটারি, আর কলিকাতা পুস্তকালয় হচ্ছে 1885 সালে বই দোকানটা করেছিলেন। তারপর এটা তো বললাম বিদ্যাবণিক। এরপর যে 24-এ আছে দেখো, বইপাড়া নামে পরিচিত। বইপাড়া, বইপাড়া একটা বলা হয় কলেজ স্ট্রিটকে ঘিরে গোলদিঘির, কলেজ স্ট্রিটকে ঘিরে গোলদিঘির এক এলাকা বইপাড়া নামে পরিচিত। তার মানে হচ্ছে এটা যে কলেজ স্ট্রিটকে ঘিরে গোলদিঘি বললাম, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় যেখানে গড়ে উঠেছিল, ওই জন্য গোলদিঘির গোলামখানা বলা হয়। গোলদিঘি নামক জায়গাতে সেটা গড়ে উঠেছিল। তার মানে এটা কলেজ স্ট্রিটকে ঘিরে গোলদিঘির এলাকা বইপাড়া নামে পরিচিত, এটা লিখতে হবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত ছাপাখানা হচ্ছে ইউ.এন. রায় অ্যান্ড সন্স। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে ইউ.এন. রায় অ্যান্ড সন্স 1895 সালে। তবে উপেন্দ্র কিশোর প্রকাশিত প্রথম গ্রন্থ হলো ছেলেদের রামায়ণ। উপেন্দ্র কিশোর যে বইগুলো লিখতেন, প্রথম যে বইটা প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে ছেলেদের রামায়ণ, কিন্তু তার নিজস্ব ছাপাখানা থেকে এটা প্রকাশ করেননি। কোথা থেকে করেছিলেন? আর যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে এটা প্রকাশিত হয়, ছেলেদের রামায়ণ। তারপরে ইউ.এন. রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ তার নিজস্ব যে প্রেস থেকে, সেটা হচ্ছে টুনটুনির বই 1910। তার ছেলেদের রামায়ণটা নিজের প্রেস থেকে ছাপাননি, নিজের প্রেস থেকে যেটা বা ছাপাখানাতে প্রকাশ হয়েছিল প্রথম, সেটা হচ্ছে টুনটুনির বই 1910। কিন্তু প্রথম প্রকাশিত বই হলে তাহলে হবে কিন্তু ছেলেদের রামায়ণ, সেটা হচ্ছে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে এই ছেলেদের রামায়ণ বইটি প্রকাশ করেছিলেন। কিন্তু নিজস্ব প্রেস থেকে বা যে উপেন্দ্র কিশোরের যে ইউ.এন. রয় অ্যান্ড সন্স যে ছাপাখানা, সেখান থেকে প্রথম প্রকাশিত বই হচ্ছে টুনটুনির বই, এটা 1910 সালে। আর পত্রিকা সেখান থেকে প্রকাশ হতো, সেটা হচ্ছে সন্দেশ পত্রিকা। সন্দেশ পত্রিকা 1913 সালে, এটা মাসিক পত্রিকা ছিল, মাসে বেরোতো সন্দেশ পত্রিকা। ইউ.এন. রায় অ্যান্ড সন্স থেকে সন্দেশ পত্রিকা প্রকাশ করা হতো। এই পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, পত্রিকার সম্পাদক হচ্ছে তার ছেলে সুকুমার রায়। এখানে তারপরে আছে যে উপেন্দ্র কিশোর কামদারঞ্জন রায়। উপেন্দ্র কিশোরের কিন্তু নিজস্ব নাম নয়, উপেন্দ্র কিশোরের আগের নাম ছিল কামদারঞ্জন রায়। একজন জমিদার তাকে দত্তক নেন, রায়চৌধুরী একজন জমিদার তার টাইটেল ছিল, সেই থেকে তাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী করা হয়েছিল। আচ্ছা, সন্দেশ পত্রিকা বললাম 1913 সালে প্রকাশ করতেন। উপেন্দ্র কিশোর এর অন্যান্য গ্রন্থ হলো ছেলেদের মহাভারত, এটা পরে প্রকাশিত হয়েছিল তার ছাপাখানাতে, ছেলেদের মহাভারত। তারপরে সেকালের কথা, গুপি গাইন বাঘা বাইন, যেটা নিয়ে সত্যজিৎ রায় সিনেমা করেছিলেন, অস্কার পুরস্কার প্রাপ্ত সিনেমা গুপি গাইন বাঘা বাইন, বা গুপি গায়েন বাঘা বাইন দুটোই বলা হয় এটা। আচ্ছা, সন্দেশ পত্রিকা যেটা বললাম যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানাতে যে পত্রিকা প্রকাশ করা হতো সন্দেশ পত্রিকা, প্রথম সম্পাদক হচ্ছে সুকুমার রায়। সুকুমারের লেখা গ্রন্থ হলো হযবরল, আবোল তাবোল, পাগলা দাশু, এই বইগুলো তিনি লিখেছিলেন। এছাড়া আরো অনেক বই ছিল। এছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল গ্রন্থের ছবি আঁকেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ক্ষীরের পুতুল একটা বই জানো, ক্ষীরের পুতুল বাচ্চাদের একটা বই, সেই বইটাতে যিনি ছবি এঁকেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কার লেখা বই ছিল না, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল গ্রন্থ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছবি আঁকেন। এই ছিল মোটামুটি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক পর্যন্ত যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেন গুলো এখানে দিলাম, এইগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে। এরপরে আমরা পরের দিন যেটা আলোচনা করব, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, অর্থাৎ ছাপা বই শিক্ষার ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করেছিল
সেই বিষয়টাও জেনে রাখতে হবে। সেটাও অনেক বছর পর পর 1-2 বছর ছাড়া ছাড়া অন্তর অন্তরই কোশ্চেনটা কিন্তু পড়ে 4 নম্বরে। এটা তাই ভালো করে রাখতে হবে মাধ্যমিকের জন্য, বা তোমাদের যে দ্বিতীয় ইউনিট হয় তার জন্যও করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে পরের দিন ওই বিষয়টা আলোচনা হবে। তারপরে তোমাদের যেটা আছে, বই ব্যবসার সঙ্গে যারা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ যারা গ্রহণ করেছিল, যেমন পরের যেগুলো আমরা পাবো, খ্রিস্টান মিশনারি, বিদ্যাসাগর, গঙ্গা কিশোর, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তারপরে আমরা কারিগরি এবং বিজ্ঞান, এবং শেষে রবীন্দ্রনাথের এটা শান্তিনিকেতন। এইভাবে পরপর তোমাদের বইতে যেভাবে স্টেপ বাই স্টেপ লেখা আছে সেভাবেই আলোচনা চলবে। এই পর্যন্তই। তাহলে পরের দিন নেক্সট আলোচনা হবে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। এ পর্যন্ত সবাই ভালো থেকো, এবং সবাইকে গুড নাইট জানালাম। সবাই ভালো থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগছে সাবস্ক্রাইব করবে বা বন্ধুদের শেয়ার করবে, এইটুকুই। সবাই ভালো থেকো।